সুপ্রিয় শিক্ষার্থী, আজ রসায়ন দ্বিতীয় পত্রের যে দ্বিতীয় অধ্যায় সম্পর্কে তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনা করব এবং সেই অ্যাসাইনমেন্টের নাম্বার হবে 2। এই অ্যাসাইনমেন্টের যে শিরোনাম সেই শিরোনামটা হলো যে গ্যাসের ধর্ম এবং বাস্তব ও আদর্শ গ্যাস। গ্যাসের ধর্ম এবং আদর্শ ও বাস্তব গ্যাস। তাহলে আমরা একটু শিরোনামটা দেখে আসি যে কি শিরোনাম আছে, গ্যাসের ধর্ম, আদর্শ ও বাস্তব গ্যাস। এই সম্পর্কিত আমরা যে শিরোনামটা পেয়েছি সেই শিরোনামের উপর যে 4টা প্রশ্ন দেওয়া হয়েছিল সেই 4টা প্রশ্নেরই আজ আমি তোমাদেরকে সুশৃঙ্খলভাবে এবং কিভাবে সবচেয়ে নম্বর পাওয়া যায় এবং সেই সম্পর্কে ভেঙে ভেঙে প্রত্যেকটা উত্তর কতটুকু দিতে হবে সেই সম্পর্কে ব্যাখ্যা করব এবং যে অংশটুকু গাণিতিক সমস্যা রয়েছিল সেই অংশটুকু আমি পরিপূর্ণভাবে করে দিব। আর তোমরা সবাই নিজের মতো করে বাকি থিওরিটিক্যাল যে অংশগুলো রয়েছে সেগুলো লিখবা। এবং ক নং প্রশ্নের মধ্যে দেখো রয়েছে যে গ্যাসের আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক স্থাপন। গ্যাসের আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক যে রয়েছে সেটা হচ্ছে যে চার্লসের সূত্র। প্রথমে আমরা কি করব, যে চার্লসের সূত্রটাকে লিখব। চার্লসের সূত্রটা হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। আমি আবার বলছি যে চার্লসের সূত্রটা হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। সেই চার্লসের সূত্রটাকে প্রথমে দিবা, তারপরে চার্লসের সূত্র থেকে পরম তাপমাত্রা স্কেল যেটা রয়েছে সেই পরম শূন্য তাপমাত্রা, সেই পরম শূন্য তাপমাত্রাটা দিবে। চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার ব্যাখ্যা করবে এবং সেক্ষেত্রে কল্পনাযোগ্য সর্বনিম্ন যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় সেই শূন্যের প্রমাণটাও দেখাইতে হবে। তারপর আমরা লিখব পরম শূন্য তাপমাত্রা স্কেল প্রতিষ্ঠা। পরম শূন্য তাপমাত্রা যে স্কেলটা প্রতিষ্ঠিত হয়েছে সেই স্কেলটাও তোমাকে দিতে হবে লেখচিত্রের সাহায্যে। এভাবেই আমরা প্রথম প্রশ্নটার সমাধান করব। তাহলে প্রথম প্রশ্নের সমাধানের জন্য আমি আবার বলছি চার্লসের সূত্রটা সঠিকভাবে লিখব। চার্লসের সূত্র থেকে পরম শূন্য যে তাপমাত্রা রয়েছে সেই পরম শূন্য তাপমাত্রা ব্যাখ্যা করব, পরম শূন্য তাপমাত্রার স্কেল ব্যাখ্যা করব এবং লেখচিত্র যেটা দেয়া আছে বইয়ে, বই থেকে সুন্দর করে সেই অংশটুকু টু দ্য পয়েন্টে লিখবে। বইয়ের মধ্যে খুব সুন্দর করে রয়েছে, সেই অংশটুকু তুমি এ টু জেড ভাবে লিখে দিবে। তাহলে তোমার ক নং প্রশ্নের উত্তর সমাধান হয়ে গেল। দ্বিতীয় নং প্রশ্নের মধ্যে আমরা চলে আসি। দ্বিতীয় নং প্রশ্নের মধ্যে আমাদের রয়েছে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যসমূহ ব্যাখ্যা ও গ্যাসের গতিশক্তি নির্ণয়। তাহলে গ্যাসের গতিশক্তি নির্ণয় এটা আমাদের একটা গাণিতিক সমস্যা, আর যে স্বীকার্যগুলো রয়েছে সেই স্বীকার্যগুলো তুমি ব্যাখ্যা করবে। কমপক্ষে এখানে আমরা গ্যাসের গতীয় তথ্যের যে স্বীকার্য রয়েছে 10টি, এই 10টির মধ্যে কমপক্ষে তোমরা 7 থেকে 8টা স্বীকার্যগুলো দিবে। তাহলে গ্যাসের গতীয় তত্ত্ব কি এবং গতীয় তত্ত্বের যে স্বীকার্যগুলো রয়েছে আমি পর্যায়ক্রমিকভাবে সেই স্বীকার্যগুলো এখানে লিখে দিচ্ছি। সেই স্বীকার্যগুলো তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তাহলে গ্যাসের গতি তত্ত্বের স্বীকার্য, গ্যাসের গতি তত্ত্বের স্বীকার্য। এখন এই স্বীকার্য দেওয়ার আগে আমরা এখানে কি কি বিষয় খেয়াল করব। গ্যাসের গতি তত্ত্বের স্বীকার্যের সংজ্ঞা, গ্যাসের গতি তত্ত্বের স্বীকার্য সংজ্ঞা দিব, স্বীকার্যের সংজ্ঞা দিব প্রথমে। তারপরে স্বীকার্য সমূহ, তাহলে স্বীকার্য সমূহ দিবা হলো গ্যাসের গঠন সম্পর্কে ব্যাখ্যা করবা। 2 গতিশীলতা ব্যাখ্যা করবে। 3 গতিবেগ ব্যাখ্যা করবে। 4 আয়তন ব্যাখ্যা করবে। 5 আকর্ষণ বিকর্ষণ ব্যাখ্যা করবে। 6 গ্যাসের গতিশক্তি ব্যাখ্যা করবে। এই হলো আমাদের কমপক্ষে যেন আমাদের এই 6টা পয়েন্ট এখানে গ্যাসের গতিশক্তি যে স্বীকার্যগুলো রয়েছে, গ্যাসের গঠন, গতিশীলতা, গতিবেগ, আয়তন, আকর্ষণ বিকর্ষণ এবং গ্যাসের গতিশক্তি। তাহলে এইখানে যে আমরা স্বীকার্যগুলো পেলাম প্রত্যেকটা স্বীকার্য আমরা বই থেকে উঠিয়ে দিব। তাহলে আমাদের এই গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যের ব্যাখ্যাটা চলে যাবে। এরপর আমাকে গতিশক্তি নির্ণয় করতে হবে। তাহলে এই সবগুলো সূত্রকে যদি আমরা একত্রিত করি তাহলে এখানে আমরা একটা সূত্র পাই, সেই গতিতত্ত্বের সূত্রটা আমরা এখান থেকে প্রতিপাদন করে নিব। গ্যাসের গতিতত্ত্বের
গতিতত্ত্বের স্বীকার্য হতে পাই পিভি ইকুয়াল টু 1/3 mNc²। তাহলে পিভি ইকুয়াল টু 2/3 ইন্টু হাফ mNc², 2/3 ইন্টু মোট গতিশক্তি। এখন এক্ষেত্রে আমরা যদি মোট গতিশক্তি লিখি, মোট গতিশক্তি সমান 3/2 পিভি। তাহলে 3/2 ইন্টু এনআরটি, আমি জানি পিভি ইকুয়াল টু এনআরটি, 3/2 আরটি 1 মোল গ্যাসের জন্য। এক্ষেত্রে আমরা এই সূত্রটাকে ব্যবহার করে গ্যাসের মোট গতিশক্তি নির্ণয় করব। প্রশ্নের মধ্যে দেওয়া ছিল এসটিপিতে 1 মোল 1 অণু কার্বন ডাইঅক্সাইডের গতিশক্তি নির্ণয় করো। এই পর্যন্ত দেওয়ার পর আমরা কি করব, 1 অণু গতিশক্তি নির্ণয় করব। তাহলে 1 অণু যদি আমরা গতিশক্তি নির্ণয় করতে চাই তাহলে আমরা কিভাবে নির্ণয় করব সেই জিনিসটা একটু তোমরা দেখো। এসটিপিতে 1 অণু কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গতিশক্তি সমান 3/2 আরটি বাই এনএ। তাহলে এখানে আমরা লিখব 3/2 ইন্টু আর এর মান 8.314, টি এর মান 273, এন এর মান 6.023 ইন্টু 10⁻23। এখান থেকে আমরা হিসাব করব যে কত হয়। এখান থেকে যা হয় সেই মানটা হলো 5.6526 ইন্টু 10⁻21 জুল। এটা দিলে তোমার খ নং প্রশ্নের উত্তর শেষ হয়ে গেল। তাহলে এসটিপিতে 1 অণু কার্বন ডাইঅক্সাইডের গতিশক্তি আমরা হিসাব করে দেখলাম 5.6526 ইন্টু 10⁻21 জুল হয়। এভাবে তুমি খ নং প্রশ্নের উত্তরটাকে শেষ করে ফেলবে। তারপরে আমরা দেখাবো হচ্ছে ঘ নং প্রশ্নের উত্তর। তাহলে ঘ নং প্রশ্নের মধ্যে আমাদের যে অংশটুকু ছিল সেই অংশটুকু কি? ঘ নং প্রশ্নের উত্তর। তাহলে গ নং প্রশ্নের উত্তর ছিল ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রয়োগ। তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্রের যে প্রয়োগ রয়েছে সেই প্রয়োগের ভিতরে একটা গাণিতিক সমস্যা রয়েছে, সেই গাণিতিক সমস্যাটা আমরা এখন লিখব। তাহলে গাণিতিক সমস্যার ভিতরে যে অংশটুকু রয়েছে সেটা কি? তাহলে প্রথমে আমরা লিখব স্থির তাপমাত্রায় সিলিন্ডারের আয়তন প্রশ্নের মধ্যে দেয়া ছিল, সেটা হচ্ছে ভি সমান 1 লিটার। আমরা এটা লিখে নিব। এখন আমাদের এই সিলিন্ডারের আয়তনের সাথে 3টা গ্যাসকে একসাথে মেশানোর কথা বলা হয়েছিল। 3টা গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং মিথেন। তাহলে আমরা এখানে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আগে সবার প্রথম লিখে নিব। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের চাপ P1 সমান, প্রশ্নের মধ্যে দেয়া ছিল হলো 1 atm, তোমরা এটা লিখবে। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন V1 সমান, প্রশ্নের মধ্যে দেয়া ছিল হলো আমাদের 400 মিলিলিটার। এটাকে আমরা লিটারে পরিণত করে নিলাম। তারপর আমরা লিখব নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসের চাপ P2 সমান, প্রশ্নের মধ্যে আমাকে যে অংশটুকু দেয়া ছিল সেটুকুই আমরা লিখব। দেয়া ছিল হলো 750 মিলিমিটার মার্কারি চাপ। নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন V2 সমান, এক্ষেত্রে আমরা খেয়াল করব এইটাকে আমরা প্রথমে কি করে নিব, মিলিমিটার থেকে এটিএমএ করে নেই। তারপরে এটা লিখি আমরা মিলিমিটার থেকে এটিএমএ করতে 760 দিয়ে এখান থেকে ভাগ করে নিব, তাহলে এটিএম চলে আসবে। এটিএম দিয়ে ভাগ করলে 0.98 দিয়ে দিব, তাহলে আমাদের এই ক্ষেত্রে আমাদের মানটা হয়ে যাবে 0.9868। এখান থেকে হয়ে গেল। তারপরে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন লিখব V2 সমান, প্রশ্নের মধ্যে দেয়া ছিল
500 মিলিলিটার, এটাকে আমরা লিটার পরিণত করলাম, এত লিটার হয়ে গেল। মিলিলিটার থেকে লিটার পরিণত করে নিলাম। তারপরে আমরা আরেকটা গ্যাসের জন্য লিখব পর্যায়ক্রমিকভাবে। দেখো খুব সহজে A to Z আমরা গাণিতিক সমস্যাটাকে করে দিচ্ছি। তারপর আমরা লিখব মিথেন গ্যাসের চাপ P3 সমান, তাহলে এখানে চাপটা আমাদের দেয়া ছিল 103.64 কিলো প্যাসকেল। এটাকে আমরা 6 এটা করব 101.325 দিয়ে ভাগ করে নিলেই আমার এখানে হয়ে যাবে কি, যে কিলো প্যাসকেল থেকে এটিএম করব 1.0228 এটিএম চলে আসবে, 101.325 দিয়ে ভাগ করবা। তাহলে মিথেন গ্যাসের আয়তন V3 প্রশ্নের মধ্যে দেয়া ছিল 600 মিলিলিটার, তাহলে 0.6 লিটার। এইভাবে দেখো আমাদের উত্তরগুলো কালেক্ট হয়ে গেল। তারপর আমাকে বের করতে বলা হয়েছিল যে আংশিক চাপ বের করতে হবে, মোট চাপ বের করতে হবে এবং মোল ভগ্নাংশ বের করব। 3টা আইটেম আমাদেরকে এই জায়গা থেকে করতে হবে। তাহলে প্রথমে আমরা বললাম আংশিক চাপ বের করব, তারপরে আমরা মোট চাপ বের করব, তারপরে মোল ভগ্নাংশ বের করে দিব। তাহলে এখান থেকে প্রথমে আমরা বের করব হলো কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আংশিক চাপ, আংশিক চাপ তাহলে লিখব PCO2। তাহলে আংশিক চাপ বের করার জন্য আমরা লিখব P1 V1 বাই V। তাহলে এখানে আমরা থেকে P1 কি পেয়েছিলাম, P1 পেয়েছিলাম হচ্ছে 1 ATM, আয়তন পেয়েছিলাম 0.4 এবং মোট আয়তন হচ্ছে 1, তাহলে আমাদের 0.4 ATM। তাহলে এটা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য আমরা এখান থেকে আংশিক চাপটা নির্ণয় করে নিলাম। নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসের আংশিক চাপ PnO2, তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইডের জন্য আমরা লিখব P2 V2 বাই V। তাহলে P2 প্রশ্নের মধ্যে আমরা যে গাণিতিক অংশটাকে করে নিয়েছিলাম সে অংশটার মান কত, সে অংশটার মান ছিল P2-র মান 0.9868, V2 ছিল 0.5, মোট আয়তন এত। তাহলে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের হবে 0.4934, 0.4934 এত ATM। তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইডের জন্য আমরা নির্ণয় করে নিলাম। এখন আমরা নির্ণয় করব হলো মিথেন গ্যাসের জন্য। মিথেন গ্যাসের আংশিক চাপ, মিথেন গ্যাসের আংশিক চাপ আমরা বের করব PCH4, তাহলে এখানে লিখব P3 B3 বাই V। তাহলে এখানে আমরা নির্ণয় করে নিয়েছিলাম P3 1.0228, B এর মান 0.6, আয়তন 1 লিটার। হিসাব করে আমরা দেখি 0.6136 ATM। তাহলে আমাদের এখান থেকে প্রথম প্রশ্নের সমাধান পেয়ে গেলাম। সেটা হচ্ছে যে কত আমরা এখান থেকে আসলাম। এখান থেকে খেয়াল করো যে আমাদের যে অংশটুকু ছিল প্রথম অংশ, যে কিভাবে আমরা আংশিক চাপটাকে নির্ণয় করলাম সেই অংশটা আমরা এখান থেকে দেখালাম। দ্বিতীয় অংশ হলো মোট চাপ। এই যে পৃথক পৃথকভাবে প্রত্যেকটার জন্য যে আমরা মানগুলো নির্ণয় করলাম, আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে জানি যে প্রত্যেকটা যতগুলি গ্যাস রয়েছে সবগুলো গ্যাসকে যদি আংশিক চাপগুলোকে যোগ করা হয় তাহলে মোট চাপ পাওয়া যায়। তার মানে স্থির তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন 2 বা ততোধিক গ্যাস মিশ্রণের আংশিক চাপ মোট চাপের সমান। তার মানে সবগুলো আংশিক চাপকে যোগ করব, তাহলে এইটাকে যোগ করব, এটাকে যোগ করব, এটাকে যোগ করব, এই তিনটাকে যদি যোগ করি তাহলে আমরা কি পাবো, মোট চাপ পাবো। তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্রানুসারে আমরা কি লিখতে পারি, মোট চাপ, মোট চাপ P ইকুয়াল টু, তাহলে আমরা সবগুলোকে যোগ করে দিব। তাহলে প্রথমে পেয়েছিলাম হচ্ছে এখান থেকে আমরা লিখে নিই PCO2 প্লাস PnO2 প্লাস PCH4। তাহলে এখন সবগুলোর আংশিক চাপগুলোকে আমি এখান থেকে যোগ করে দিব। তাহলে প্রথমটার যে আংশিক চাপ পেয়েছিলাম কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ 0.4 প্লাস এটার জন্য আমরা পেয়েছি 0.4934, আর মিথেন গ্যাসের জন্য আমরা পেয়েছি 0.6136। সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 1.507 ATM।
তাহলে আমাদের এখানে 2 নম্বর আনসারটা হয়ে গেল। অর্থাৎ বলেছিল যে মোট চাপ নির্ণয় করো, তাহলে মোট চাপটা আমরা এখান থেকে খুব সহজে নির্ণয় করে নিলাম। তাহলে মোট চাপ নির্ণয় করার পর এখান থেকে আমরা বের করব হলো প্রত্যেকটা গ্যাসের জন্য আংশিক চাপ, এখন মোল ভগ্নাংশ। এখন আমরা মোল ভগ্নাংশ বের করে নিব। তাহলে মোল ভগ্নাংশ যদি বের করি, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মোল ভগ্নাংশ XCO2 কীভাবে বের করব? কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য যে আমাদের চাপ দেয়া ছিল সেই চাপটা লিখব, অর্থাৎ যে আংশিক চাপটা আমরা এখান থেকে পেয়েছিলাম সেটা হচ্ছে PCO2 বাই মোট চাপ। এখানে মোট চাপ লিখবা, মোট চাপ এখানে P। তাহলে এখান থেকে আমরা কার্বন ডাইঅক্সাইডের জন্য পেয়েছিলাম হলো 0.4 আর মোট চাপ এখানে পেয়েছি 1.507। এখান থেকে আমরা হিসাব করব, যে হিসাব করে যে মানটা হয় সেই মানটা হচ্ছে 0.265। এটা হলো আমাদের কার্বন ডাইঅক্সাইডের জন্য মোল ভগ্নাংশ নির্ণয়। দ্বিতীয়ত হচ্ছে মিথেন গ্যাসের জন্য আমরা বের করব, তারপর আমরা বের করব হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসের জন্য। নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসের মোল ভগ্নাংশ, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসের মোল ভগ্নাংশ হবে XNO2। তারপর আমরা এখান থেকে এর জন্য যে আংশিক চাপ পেয়েছিলাম আর এখান থেকে লিখব মোট চাপ। তাহলে এর জন্য যে আমরা আংশিক চাপটা পেয়েছিলাম সেটা হচ্ছে 0.4934 ডিভাইডেড বাই মোট চাপ পেয়েছি 1.507। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি 0.327 হয়, 0.327। এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় আনসার, যে নাইট্রোজেন ডাইঅক্সাইডের জন্য মোল ভগ্নাংশ। এখন আমরা মিথেন গ্যাসের জন্য, মিথেন গ্যাসের মোল ভগ্নাংশ, মিথেন গ্যাসের মোল ভগ্নাংশ XCH4। ঠিক আছে, এখন এর জন্য আমরা পাবো হচ্ছে এর আংশিক চাপ ডিভাইডেড বাই মোট চাপ। তাহলে এই ক্ষেত্রে আমরা পেয়েছিলাম হচ্ছে যে মানটা, সেই মানটা আমরা এখন লিখে দিব, যে এর জন্য আমরা পেয়েছিলাম হচ্ছে মিথেন গ্যাসের জন্য যে আংশিক চাপটা পেয়েছিলাম সেই মানটা হচ্ছে 0.6137 বাই মোট চাপ হলো 1.507। তো এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি 4.407 হয়, 0.407। এইভাবে আমরা 3 নং প্রশ্নের সমাধানটাকে করে দিব। তাহলে 3 নং প্রশ্নের সমাধান ছিল যে কিভাবে আমরা আংশিক চাপ বের করব প্রত্যেকটা গ্যাসের জন্য মোট চাপ আমরা বের করে নিলাম। তারপর আমরা বের করলাম প্রত্যেকটা গ্যাসের জন্য, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের জন্য, নাইট্রোজেন ডাইঅক্সাইডের জন্য এবং মিথেন গ্যাসের জন্য তাদের প্রত্যেকটা মোল ভগ্নাংশ। এভাবে আমরা প্রত্যেকটা কারেক্ট উত্তর আনসারটা করে দিলাম, যেন তোমরা সহজে 100% নাম্বারটা এখান থেকে পেয়ে যাও, অর্থাৎ A+ পেয়ে যাও। অর্থাৎ 100% তুমি নিশ্চিত হতে পারবা যে এখানে নির্ভুল উত্তর রয়েছে। তোমরা এটা A to Z করে লিখে দিবা। তারপর আমরা ঘ নং প্রশ্নের ভিতরে যাচ্ছি, যে ঘ নং প্রশ্নটা আমাদের কি দেয়া ছিল। ঘ নং প্রশ্ন উত্তর লিখবা। ঘ নং প্রশ্নটা আমরা এইভাবে লিখব, লিখে আদর্শ ও বাস্তব গ্যাস ব্যাখ্যা ও মোলার গ্যাস ধ্রুবকের তাৎপর্য ব্যাখ্যা। তাহলে এই ক্ষেত্রে আমরা এই তথ্যটা পেলাম যে ঘ নং প্রশ্নের মধ্যে আমাদের দেয়া ছিল আদর্শ ও বাস্তব গ্যাস ব্যাখ্যা, এবং আমরা এবং শব্দটা লিখি তাহলে আরো সুন্দর হবে, এবং মোলার গ্যাস ধ্রুবকের তাৎপর্য ব্যাখ্যা। এখানে মোলার গ্যাস ধ্রুবকের তাৎপর্য ব্যাখ্যার সময় আমাদের খেয়াল করতে হবে এখানে আমরা কোন কোন পয়েন্টগুলো দিব। আদর্শ ও বাস্তব গ্যাসের সংজ্ঞা দিব। প্রথমে আদর্শ বাস্তব গ্যাস কাকে বলা হয়? যে সকল গ্যাস বয়েল এবং চার্লসের সূত্রকে যথাযথভাবে মেনে চলে তার আদর্শ গ্যাস, আর যেসব গ্যাস বয়েল এবং চার্লসের সূত্রকে যথাযথভাবে মেনে চলে না সেইগুলো হলো বাস্তব গ্যাস। এই দুটা সংজ্ঞা দিব। আদর্শ ও বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য দিব। আদর্শ ও বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য দিব কমপক্ষে 5টি করে বৈশিষ্ট্য দিব। তাহলে আমাদের এই ক্ষেত্রে আদর্শ বাস্তব গ্যাসের ব্যাখ্যা আমাদের এখান থেকে
চলে যাব 5টি করে বৈশিষ্ট্য দিব, কমপক্ষে 5টি করে প্রত্যেকে ব্যাখ্যা দিয়ে আমরা এটা জিনিসটা দেখাই দিব। আদর্শ বাস্তব গ্যাসের ব্যাখ্যার কথা বলা হয়েছিল, আদর্শ বাস্তব গ্যাসের সংজ্ঞা দিব, আদর্শ বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য দিলে আমাদের এখান থেকে আদর্শ বাস্তব গ্যাসের ব্যাখ্যা হয়ে যাবে। তারপর আমরা দিব মোলার গ্যাস ধ্রুবক। তাহলে মোলার গ্যাস ধ্রুবকের সংজ্ঞা দিব, মোলার গ্যাস ধ্রুবকের সংজ্ঞাটা দিব, সংজ্ঞা দিব 1, মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা নির্ণয় করব, মাত্রা নির্ণয় করব। তারপর আমরা এই মোলার গ্যাস ধ্রুবক দ্বারা কি করি তাৎপর্য দিব। তাহলে এই উত্তরটা আমাদের শেষ হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো ঘ নং প্রশ্নের মধ্যে আমাদের আদর্শ বাস্তব গ্যাসের সংজ্ঞা দিব, আদর্শ বাস্তব গ্যাসের জন্য কমপক্ষে 5টি করে বৈশিষ্ট্য দিব, মোলার গ্যাস ধ্রুবকের সংজ্ঞা দিব, মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা নির্ণয় করব, মোলার গ্যাস ধ্রুবকের তাৎপর্য নির্ণয় করব। এক্ষেত্রে আমরা একটু মোলার গ্যাস ধ্রুবকের সংজ্ঞা, মাত্রা এবং তাৎপর্যটা কতটুকু দিবা সেটুকু আমরা এখান থেকে একটু লিখে দিচ্ছি, যেন সহজেই তোমরা উত্তরটাকে সঠিকভাবে দেখাতে পারো। তাহলে আমরা লিখব আদর্শ গ্যাসের সমীকরণ হতে পাই পিভি ইকুয়াল টু এন আর টি। তাহলে এই ক্ষেত্রে আমরা আর নির্ণয় করব পিবি বাই এন টি। তাহলে এখান থেকে পিকে লিখলাম চাপ, ভিকে লিখলাম আয়তন, এনকে লিখলাম মোল সংখ্যা, তাপমাত্রাকে লিখলাম কেলভিন। তাহলে এই ক্ষেত্রে দেখো চাপ ইকুয়াল টু হলো বল বাই ক্ষেত্র, আয়তন হলো দৈর্ঘ্য কিউব, মোল সংখ্যাকে আমরা MOL লিখলাম, কেলভিনকে কি লিখলাম, এখানে বল বাই ক্ষেত্র হলো দৈর্ঘ্য স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য কিউব বাই মোল কেলভিন। তাহলে এই ক্ষেত্রে এটাতে কাটলাম বল ইন্টু দৈর্ঘ্য ইন্টু পার কেলভিন পার মোল। এখন বল ইন্টু দৈর্ঘ্য হলো কাজ, পার কেলভিন পার মোল। তাহলে আর ইকুয়াল টু আমরা পেলাম হলো পার কেলভিন পার মোল, এটাই হচ্ছে মাত্রা। তাহলে আমাদের মাত্রা নির্ণয় হয়ে গেল। এবং তাৎপর্যটাও আমরা এখান থেকে ব্যাখ্যা করে দিতে পারি যে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন করে বৃদ্ধি করলে যে পরিমাণ সম্প্রসারণজনিত কাজ সম্পাদিত হয় সেটাই হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। তাহলে আমি আবার বললাম যে মোলার গ্যাস ধ্রুবকের সংজ্ঞা দিব, এই জায়গা থেকে আমরা সংজ্ঞাটা পাচ্ছি 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রাকে 1 কেলভিন করে যদি বৃদ্ধি করা হয় তাহলে যে পরিমাণ সম্প্রসারণজনিত কাজ সম্পাদিত হয় তাকেই মোলার গ্যাস ধ্রুবক আর বলে। আর এটাই হলো মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা। সংজ্ঞা দিলাম, তাৎপর্য দিলাম, মাত্রা নিব। এইভাবে আমরা ঘ নং প্রশ্নের উত্তর সমাধান করব। আশা করি খুব সহজেই তোমরা এই প্রশ্নগুলোর সলভ পেয়ে গেছো। তাহলে আজকের ক্লাসটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে নেক্সট ক্লাসে এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য বা সমাধান পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।